একবার ভেবে দেখুন তো, বাংলাদেশকে সেধে ঋণ দিতে চাচ্ছে ভারত, কিন্তু বাংলাদেশ খুশিতে গদগদ না হয়ে উল্টা চিন্তায় পড়ে যাচ্ছে। হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছিল তিস্তা নদীর মহাপরিকল্পনা নিয়ে। সেই তিস্তার পানি দিয়েই ভারত আরেকবার বন্যায় ভাসিয়ে দিল বাংলাদেশের উত্তরবঙ্গ। কেন বছরে 2 বার উত্তরবঙ্গ ডুবে থাকে পানির নিচে? আর কত ইলিশ পাঠালে তবে আমাদেরকে বন্যার জলে ভাসানো বন্ধ করবে দাদাবাবু? কেনই বা চুপ থাকে নিউজ মিডিয়া? তিস্তা মহাপরিকল্পনায় ভারত কেন সেদিন সেধে ঋণ দিতে চেয়েছিল? সবকিছু নিয়েই কথা বলবো আজ। উত্তরবঙ্গের বন্যার পিছনে লুকিয়ে আছে কোন অজানা রহস্য? তিস্তা নদীর উজানে ভারতের অনেকগুলো বাঁধ রয়েছে, যার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত গজলডোবা বাঁধটি অত্যন্ত তাৎপর্য বহন করে। ভারতের সংবাদপত্র G24 ঘন্টা জানায়, ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় লাগাতার বৃষ্টির ফলে তিস্তা নদীর ভারতের অংশের পানি বিপদসীমা ছাড়িয়ে যায়। আর এরপরের ঘটনা তো আপনারা সবাই বুঝতে পারছেন। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই পানি ছেড়ে দেওয়া হয় বাংলাদেশে, আর বানের জলে ভেসে যায় নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ বাংলাদেশের উত্তরের জেলাগুলো। বিবিসির একটি তথ্য জানলে আপনার গা শিউরে উঠবে। ভারত এবছর 2 দফায় 11,000 কিউসেক পানি ছেড়েছে গজলডোবা বাঁধ দিয়ে। প্রতি বছর এভাবে বন্যার জলে ভাসিয়ে দিয়ে আমাদের অকৃত্রিম বন্ধু তার ভালোবাসার পরিচয় দিচ্ছে। আর বিগত হাসিনা সরকারের আমলে কোনো নিউজ চ্যানেল বা মিডিয়াতে বন্যার প্রকৃত কারণ তুলে ধরা হতো না, কিংবা স্পেসিফিকভাবে বলতে গেলে তুলে ধরতে দেওয়া হতো না। বন্যা নিয়ে কথা বলতে যেয়ে এক আবরার ফাহাদের কি হয়েছে তা আপনাদের সকলের জানা আছে। বন্যার ব্যাপারে বুয়েটের পানি সম্পদ বিভাগের অধ্যাপক AKM সাইফুল ইসলাম বলেন, উত্তরবঙ্গের নদীগুলোর নাব্যতা কমে যাচ্ছে। আন্তঃসীমান্ত নদীগুলো শুষ্ক মৌসুমে ভারতের অংশে পানি সরিয়ে নেওয়া হয়, আর বর্ষার সময় সেই পানি ছেড়ে দেওয়া হয়। ফলে বর্ষা আসলে নদীগুলো গতিপথ পাল্টে দেয়, দুকুল উপচে পানি পড়ে। ফলে অল্প বৃষ্টি হলেই নদীতে পানি বাড়ে, বন্যা দেখা দেয়। ব্রহ্মপুত্র, তিস্তার মতো সব নদীগুলোতে একই চিত্র। এদেশে উত্তরবঙ্গের কৃষকেরা খরার জন্য চাষাবাদ তেমন একটা করতে পারে না, পানির অভাবে। ভারত খরার মৌসুমে জল দেয় না। খরার সময় অনেক কষ্ট করে উত্তরবঙ্গের কৃষকেরা যাও কিছুটা ফসল ফলায়, তা পুরোটাই নষ্ট হয়ে যায় বানের জলে। অথচ হওয়ার কথা ছিল পুরো উল্টো। হওয়ার কথা ছিল তিস্তার 2 পারে স্যাটেলাইট শহর, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, 10 লাখ মানুষের কর্মসংস্থান। তিস্তায় ষড়যন্ত্রের যত জাল। তিস্তার 2 পারে হবে পরিকল্পিত স্যাটেলাইট শহর, 220 কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ করা হবে, থাকবে ভাঙন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, হবে মাছ চাষ প্রকল্প, হবে পর্যটন কেন্দ্র। এতগুলো বড় বড় উদ্যোগ নিয়ে বাস্তবায়ন হওয়ার কথা ছিল তিস্তা মহাপরিকল্পনা। এই তিস্তা মহাপরিকল্পনায় চীনের অর্থায়ন হওয়ার কথা ছিল। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। পরিকল্পনাও ঠিকঠাক হয়, ঠিক তখনই বাধে বিপত্তি। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা মে মাসে ঢাকায় এসে জানান যে তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে চায়। এ যেন বিনা মেঘে বজ্রপাত। হাসিনা সরকারের পক্ষেও কখনো সম্ভব ছিল না ভারতকে উপেক্ষা করে বড় প্রকল্পে হাত দেওয়া। আর ভারত কখনো চায় না চীন তাদের সীমান্তবর্তী আশেপাশের কোথাও কোনো প্রকল্পে যুক্ত হোক। আর ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের উত্তরের জেলাগুলো দুর্যোগ দারিদ্র পৃষ্ঠে হয়ে থাকলে ভারতের অখুশি হওয়ার কোনো কারণটা নিশ্চয়ই আপনিও জানেন। আর কত বানের জলে ভাসলে তবেই আমাদের চোখ। উত্তরবঙ্গে জন্ম নেওয়া কি এক আজন্ম পাপ হয়ে থাকবে এদেশে? কোন পথেই বা আছে এর সমাধান? জানতে চাই আপনার কাছে। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।